TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন TVN অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই সেটি যে খুব একটা সুখকর বিষয় তা নয়, বরং এটা বলা যেতে পারে এক ধরনের হতাশার বিষয়। কারণ আমরা জানি যে 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই ইমিগ্রেশন ব্যবস্থায় খুব কঠোরতা অবলম্বন করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন। এরই একটি বিশেষ বিষয়, বিশেষ করে গত কিছুদিন আগে যে হোয়াইট হাউসের সামনে একজন ন্যাশনাল গার্ডকে গুলি করার কারণে এবং একজন মারা যাওয়ার কারণে এই বিষয়টি আরও উস্কে দেওয়া হয়েছে এবং সে কারণেই আমরা দেখেছি সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট হয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, যে যারা বিশেষ করে যারা শরণার্থী এবং বিশেষ করে যারা অ্যাসাইলাম সিক করতে চান তাদের জন্য বিষয়টি খুব কঠিন হয়ে গেছে। সে কারণে আজকের আলোচনার বিষয়টি অ্যাসাইলামের দরজা কি বন্ধ হয়ে যাচ্ছে, ট্রাম্প প্রশাসনের নতুন ইমিগ্রেশনের চুক্তির কি বাস্তবতা আছে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নই দেখে শুনে বুঝে উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, অ্যাটর্নি, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই যে শীতের রাত্রিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সব রকম কর্মক্লান্তি উপেক্ষা করে। আজকে যে বিষয়টি আমরা কথা বলতে চাই যে অ্যাসাইলামের দরজা কি বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা অ্যাসাইলাম শিকার আছেন তাদের জন্য ট্রাম্প প্রশাসনের এই নতুন ইমিগ্রেশন চুক্তির বাস্তবতা, এইটি আপনার সাথে আলোচনা করার আগের গুরুত্বটুকু একটু তুলে ধরতে চাই 2-1 মিনিটের জন্য। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই অনুষ্ঠানে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা কেবল ইমিগ্রেশন নীতির আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানবতা, আইন এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাজনিত প্রশ্নের ব্যাপক জিজ্ঞাসা নিয়ে। একসময় আমেরিকাকে বলা হতো স্বপ্নের দেশ, যেখানে নির্যাতন, নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষ নতুন করে বাঁচার সুযোগ পেত। কিন্তু আজ সেই বাস্তবতা দ্রুত বদলে যাচ্ছে। 2025 সালে ট্রাম্প প্রশাসনের নতুন ইমিগ্রেশন নীতির ফলে অ্যাসাইলাম মানেই আর আমেরিকা নয়, বরং তৃতীয় কোনো দেশ যাকে বলা হচ্ছে নিরাপদ। কিন্তু প্রশ্ন হলো, এই নিরাপত্তা কার জন্যে? রাষ্ট্রের জন্যে, নাকি সেই শরণার্থীর জন্যে যে নিজের জীবন বাঁচাতে একটু আশ্রয় খুঁজতে সীমান্ত পাড়ি দিয়েছেন? আজ আমেরিকা একের পর এক দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অ্যাসাইলাম আবেদনকারীদের দায়িত্ব অন্য দেশের কাঁধে তুলে দিচ্ছে। কেউ যাচ্ছেন ল্যাতিন আমেরিকায়, কেউ আফ্রিকায়, ভাষা, সংস্কৃতি, এমনকি নিরাপত্তার নিশ্চয়তা ছাড়াই। বলা হচ্ছে বার্ডেন শেয়ারিং, কিন্তু বাস্তবে এটি কি দায়িত্ব ভাগাভাগি নাকি দায়িত্ব এড়িয়ে যাওয়া? কারণ যখন আন্তর্জাতিক আইন বলে এ ধরনের শরণার্থীদের ফেরত পাঠানো যাবে না, তখন নতুন এই চুক্তিগুলো সেই নীতিকে কোথায় দাঁড় করাচ্ছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নীতির সবচেয়ে বড় মূল্যটা কে দিচ্ছে? রাষ্ট্র? না, রাষ্ট্র নয়, রাজনীতিও নয়, বরং মূল্য দিচ্ছে সেই মানুষটি যে শুধুমাত্র নিরাপদে বাঁচতে চেয়েছিল, একটু আশ্রয় চেয়েছিল। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা আইনের আলোকে, বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব, জানতে চাইব এই নতুন ইমিগ্রেশন নীতি আসলে কি বার্তা দিচ্ছে বিশ্বকে। আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন এমন একজন ইমিগ্রেশন অ্যাটর্নি যিনি আমাদের সাহায্য করবেন সত্য, আইন এবং মানবাধিকারের মাঝের সূক্ষ্ম রেখাটি কোথায় লুকিয়ে আছে, কোথায় মিটিমিটি জ্বলছে তা বের করে আনতে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ট্রাম্প প্রশাসনের নতুন ইমিগ্রেশন চুক্তির বাস্তবতায় অ্যাসাইলামদের দরজা কি বন্ধ হয়ে যাচ্ছে? অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আজকের বিষয় সম্পর্কে সামান্য একটু ভূমিকা আমি
তুলে ধরেছি, আপনার কাছে বিস্তারিত জানতে চাইব যে এই যে সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট যেটা করা হয়েছে, আইনগতভাবে এটা আসলে কি, আর এটি আন্তর্জাতিক শরণার্থী আইনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, এবং যেসব দেশে শরণার্থীদের পাঠানো হচ্ছে বা যারা অ্যাসাইলাম এখানে হয়তো যে তাদেরকে পাঠাচ্ছে, সেগুলোকে কি সত্যিকার অর্থে নিরাপদ বলা যায়? নিরাপত্তার মানদণ্ড কে ঠিক করছে? ধন্যবাদ। প্রথমেই বলে নিই, আমাকে উনি স্নেহ করেন, উনি সঞ্চালক মহোদয়, সেই জন্য ওই যে শীতের রাত্রে বিখ্যাত কথাবার্তা এগুলো বললে একটু সুন্দর শোনা যায়। এই ধরনের ঘটনা হচ্ছে, আমার স্ত্রী নিউ জার্সি থেকে এসে ম্যানহাটনে আমার অফিস থেকে আমাকে তুলে এইখানে একটা দাওয়াতে নিয়ে আসছে। সেখানে কাউকে না বলে চুপি চুপি চলে আসছি। সেইটুকু কষ্টটা আমার হয়েছে যে একা একা আসছি, কারণ আমার ওয়াইফ ড্রাইভ করে, আমি পাশে বসে ঘুমাই। আসার সময় বলে দিচ্ছি যাতে ঘুমায় না পড়ি। তো আমি মোটামুটি কুইন্স ভিলেজ থেকে এই পর্যন্ত আসছি, কোনো দুর্ঘটনা ঘটেনি। তো এই হচ্ছে কথা, যে জন্য আমার খারাপটা লাগতেছে। ওখানে খুব সুস্বাদু খাওয়া দাওয়া দেখে আসলাম। তো ওইটা গিয়ে থাকলেই হয় আর কি, এই হচ্ছে কথা। কিন্তু শীতের রাত প্রবলেম না, এই জন্য প্রবলেম না, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। যে দর্শকদের সামনে আমরা হাজির হতে পারছি। আপনাদের মতো গণমাধ্যমের বিভিন্ন লেভেলের যারা এক কথায় কর্মী বলি, আরও বড় করে বলা উচিত, তারা আমাদের জন্য, আমাদের আজকের এই অবস্থানের জন্য অনেক করেছেন। আপনারা আমার সালাম গ্রহণ করুন। হ্যাভিং সেড দ্যাট, সেটা হচ্ছে যে এই যে বললেন যে এই 2025 সালে ক্ষমতায় আসার পরে, এর আগে উনি আরেকবার আসছিলেন। সেই সময় বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়েছিল, এবং এবার আসার পরও বিভিন্ন কিছু হচ্ছে। এই যে আপনি যেই কথাটা বললেন, বিভিন্ন দেশের সাথে, এর মধ্যে 22টা দেশের সাথে চুক্তি হয়ে গেছে এখন পর্যন্ত, 57টা বা 58টা এরকম। আচ্ছা, তাহলে আরো আমার কাছে আছে। এটা বিভিন্ন পর্যায়ে আছে আর কি। তো এটা আরো বড় লিস্ট হতে পারে, কিন্তু মোট কথা যে লেভেলে যে কটা দেশের সাথে যা হয়েছে, এগুলো একটা দীর্ঘদিনের নেগোসিয়েশনের ব্যাপার। হঠাৎ করে দেখা গেল যে হোয়াইট হাউসের সামনে দুজন, খুব দুঃখজনক ঘটনা, খুবই খুবই দুঃখজনক ঘটনা। দুজন মানুষ, ন্যাশনাল গার্ডের মানুষ একজন মারা গেছেন, আরেকজন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আর তারপরেই হঠাৎ করে এগুলো বেরোয় আসলো। তার না, এটা আগে থেকেই রেডি করা হচ্ছিল, এবং এগুলো যখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো, তখন এগুলা মানুষের গ্রহণ করতে বোধহয় আরও আগ্রহী হবে না, এরকম একটা মুহূর্ত এখন এই মুহূর্তে আসছে। তো এই হচ্ছে ব্যাপারটা। এর আগের আমলেও বিভিন্ন কিছু করা হয়েছে, এবং যে জিনিসটা করা হয়েছে, কিন্তু এটার আমি যেটা বলতে চাচ্ছি, যেমন এই যে আপনি বিষয়বস্তুটা ধরেছেন অ্যাসাইলাম নিয়ে, যদিও আইনের বিভিন্ন রকমের শাখা আছে, ইমিগ্রেশনের বিভিন্ন শাখা আছে, কিন্তু টিবিএন কর্তৃপক্ষ মনে করেছে যে এই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত, ফলে আমি ওখানে স্টিক করব। তো যাই হোক, তো এই যে অ্যাসাইলাম নিয়ে মানুষজন আসছিলেন, আগেও আসছেন, এখনও আসছেন বিভিন্নভাবে। কেউ ভিজিট ভিসায় এসে, বেড়াতে এসে অ্যাসাইলাম সিক করেছেন, কেউ খাল বিল পাড়িয়ে, সমুদ্রে পাড়ি দিয়ে, তারপর পাহাড় পর্বত পাড়ি দিয়ে, বর্ডার ক্রস করে এসছেন। তো এই যে একটা অবস্থা, আমি সেদিন কোনো একটা দূতাবাসে দাঁড়িয়েছিলাম, সেখানে দেখলাম যারা এইভাবে করে এসছে তাদেরকে একটু তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা বেশ কয়েকজন রেগেই গেলেন যে আমাদেরকে এইভাবে কথা বলছেন কেন, বর্ডার ক্রস, হলো বর্ডার কেস, এই ধরনের একটা কথাবার্তা হচ্ছিল। তো সেখানে যাদের যদি সত্যিই ভয় থাকে, তারা এয়ারপোর্ট পার হয়ে ভিজিট ভিসায় এসে তাদের অবস্থাটা কতটুকু, আর যারা জীবনের মায়াকে বাদ দিয়ে, পাহাড় পর্বত দিয়ে যেখানে তারা মারা যেতে পারতো, সেভাবে আসছে। তো তাদের কেসটা কতটুক এটার থেকে ডিফারেন্ট, বা কতটুক কী অবস্থা, এই জিনিসটা মানুষের বোঝা উচিত। যদি ওরকমই আসতে পারে যে এয়ারপোর্ট দিয়ে সবাইকে সালাম টালাম করে আসতে পারে, তারপরে তার ভয়টা কতটুক, আর যারা এভাবে করে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে আসছেন, তো তাদের প্রতি ব্যাপারটা একটু সহানুভূতির সাথে সহানুভূতির কিছু নাই, আমার ওনাদের সহানুভূতির দরকার নেই। কথাটা হচ্ছে একটু বুঝে শুনে যেন তাদের সাথে ব্যবহার করা হয়। গেল। তো যাই হোক, তো এই যে আসছেন, তখন গত টার্মে যখন ছিলেন,
আসার পরে তাদের তো কাজ করে খেতে হবে, মানে তারা জাস্ট বিকজ এখানে আসছেন বলে তারা তার পয়সা করে নিয়ে আসেন নাই। যারা অন্যভাবে আসছেন একটা ভালো কথা, কেউ যদি পয়সা করে নিয়ে আসেন বা আনতে পারেন, কিন্তু যাদের এইভাবে করে আসছেন এক কাপড়ে চলে আসছেন, হ্যাঁ, তাদের কাজ করে খাবে, এটা ভালো জিনিস। নাহলে তারা করবেন কি, ডাকাতি করবেন, মারামারি করবেন, ছিনতাই করবেন। তো এই যে জিনিসটা ছিল যে আপনি প্রথমে তো আর্লি 90s আপনি আসলেন, যখন অ্যাপ্লাই করে দিলেন তখনই ওয়ার্ক পারমিট এর জন্য অ্যাপ্লাই করে দিলেন একই সাথে, এবং ওয়ার্ক পারমিট চলে আসতো। তারপরে শুরু হলো যে আপনি 150 দিন পরে অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিটের, যেটা 6 মাস যেতে হবে, তারপরে আপনি পাবেন। সেম ওটা তারা করে দিল 1 বছর পরে। তারপরে বাইডেন সাহেব এসে আবার আগের পর্যায়ে ফিরে গেলেন, 6 মাস পরে এটা শুরু হলো। এই যে এবারে এসছেন ওনারা কিন্তু সেই আর 1 বছরে ফিরে যান নাই, কিন্তু অন্য দিক দিয়ে কিছু করছেন। হ্যাঁ, তো অ্যাটলিস্ট এই জিনিসটা আছে। তো ওইটা করার কারণে ওরা যেটা ভাবছে যে জিনিসটা হয়েছে, একটা ম্যাগনেট কাজ করতেছে। কারণ একটা সময় ছিল অনেক বেশি দিন লাগতো, কিন্তু কোনো এক সময় এসে এটা 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউতে এরকম হয়ে গেছিল, কিন্তু সেটা এখন আবার প্রায় 10 বছর লাগছে ইন্টারভিউ হতে। তো এই যে 10 বছর লাগছে, তো এর ফলে কেউ কেউ হয়তো ভাবলেন যে একটা অ্যাসাইলাম সিক করে দেই, হ্যাঁ, তার তেমন কোনো কেসও নেই, কিন্তু ওই যে ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন, 10টা বছর কাজ করলো, তারপরে কোর্টে যাবে, সেখানে 5-6 বছর ইজিলি। তো এইভাবে করে মোটামুটি 20 বছর যদি থাকতে পারে, তাহলে উনি আর এখানে থাকতে যাবেন, উনি দেশে চলে যাবেন। তো ফলে এর মধ্যে এগুলা একটা ম্যাগনেট হিসাবে কাজ করে। তো বিভিন্ন সময় এটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যদি আমরা বলি যে এটাকে দেখি, তাহলে যারা অন্যান্য মানুষ যারা আছে তাদেরও তো একটা ক্ষোভের ব্যাপার আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে অতটা ক্ষতি এখনও হয়ে যায়নি, তারা এখনও ওয়ার্ক পারমিট পাচ্ছেন এখনও। হ্যাঁ, মানে 2016 সালে অ্যাপ্লাই করেছিলেন, 15 সালে অ্যাপ্লাই করেছিলেন, তাদের ইন্টারভিউ হয় না, এরকম বহু নজির আছে। আমাদেরকে সু করে ডেট আনতে হচ্ছে গেল। তো কিন্তু এই যে জিনিসটা যেটা আপনি বললেন, এটা বহুদিনের নেগোসিয়েশনের ফলে আস্তে আস্তে এই জিনিসটা করা হয়েছে, এবং আমি শিওর এটা আজকের থেকে শুরু হয় নাই, এটা আরও আগের আমলের থেকে শুরু হয়েছে। যে বিভিন্ন দেশে, হ্যাঁ, কারণ ওই যে বললাম যে এই যে একটা ম্যাগনেট হিসাবে কাজ করে, যেখানে অ্যাসাইলাম এখানে এসে পৌঁছাতে পারলেই আর পাঠায় দেয় না, তারপর ওয়ার্ক পারমিট পাওয়া যায়। এই যে জিনিসটা বন্ধ করার জন্য, যে অন্যান্য জায়গায় যদি কেউ সে কানাডা দিয়ে আসবে, কি মেক্সিকো দিয়ে আসবে, বা অন্যান্য যে সমস্ত দেশ দিয়ে আপনি আসবেন, সেই সমস্ত জায়গায় আপনি চেষ্টা করেছেন কিনা থাকতে, মানে তারা তাদেরকে দেখাতে চাচ্ছে আমরা জাস্ট অ্যানাদার কান্ট্রি। আমাদের এখানে যদি আপনি আসতে চান, কেন আপনি আলবেনিয়াতে চেষ্টা করলেন না, ওদিক দিয়ে আসছেন, কি ইটালি দিয়ে চেষ্টা করলেন না, মানে কেন আমাদেরকেই শুধুমাত্র এই বার্ডেনটা মানে গ্রহণ করতে হবে? তো ফলে তারা বিভিন্ন দেশের সাথে, এবং এটার বিভিন্ন স্তরের একটা আছে, একটা হচ্ছে সেফ কান্ট্রি বলে ওদের এখানে আপনি আগে চেষ্টা করছেন, এই একটা। আবার আরও গ্রুপ আছে যাদের রিমুভাল অর্ডার হয়ে গেছে, তাদের ধরেন পাসপোর্ট কোনো কারণে পাচ্ছে না, হ্যাঁ, সরকার থেকে তাদের পাসপোর্ট নেই, বাংলাদেশে পাঠালে বাংলাদেশে যেতে পারছে না, তখন তাদেরকে অন্যান্য জায়গায় এরকমের রাখার একটা ব্যবস্থা করা হচ্ছে, যে এই দেশে না আরেক দেশে গিয়ে। তাতে করে এই যে একটা অনীহা সৃষ্টি হবে, যে ওখানে গেলেই থেকে যাওয়া যাবে, এই ধরনের যে ব্যাপারটা, সেইটা বন্ধ হবে। কিন্তু যারা জেনুইন, এবং এই জন্য এই বাইডেন সাহেবের আমলে সিএলপি নামে, হ্যাঁ, এই ধরনের আরও কিছু রেস্ট্রিকশন আসছে। তো এটার যেই মূল ব্যাপারটা আপনি যেই তথ্যগুলো দিলেন, এটার ব্যাপারে একটাই জিনিস হচ্ছে যে এটা কমিয়ে নিয়ে আসা, এই ধরনের যেই স্রোতটা, হ্যাঁ, বিশেষ করে গত আমলে বহু মানুষ, এবং তারা ওপেনলি গভর্নমেন্ট থেকে বলতো এরা কাজের জন্য আসছে, কাজ শেষ করে কি চলে যাবে যখন সিজন শেষ হয়ে যাবে। কিন্তু অ্যাসাইলামটা সেই জন্য করা হয় নাই যে আপনি এখানে কাজ করতে আসবেন, সেই জন্য আপনার অ্যাসাইলাম দরকার। তাইলে এটার জন্য যে জেনুইন যারা অ্যাসাইলাম সিকার, এটার মেইন ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে একটা ভয় কাজ করতেছে। আপনি এই অ্যাসাইলাম এর আইনটা করা হচ্ছে যে সমস্ত মানুষের জন্য, তারা অত্যন্ত নির্যাতিত মানুষ, তারা বছরের পর বছর জেলে ছিল, তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে, তারা বাইরে এসে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে চিনতে পারছে না, এরকম একটা অবস্থা। সেখানে আপনাকে একদিন পুলিশে ধরে নিয়ে দিল, একদিন অমুক লিগে অমুক দলে একটা ধরে নিয়ে দিল, একটা চর দিল, আপনি অ্যাসাইলাম পেয়ে যাচ্ছেন। আপনি কী করতেন? আপনি ওই যে কী জানি বলে প্রচার সম্পাদক, বিশাল এক ব্যাপার, ইউ ডিল উইথ পলিসিস অ্যান্ড এক্সিকিউশন অফ দ্য, আপনি করতেন, আপনি পোস্টার লাগাইতেন, এইটুকুই আপনি জানেন যে আপনি কী লাগাইতেন। তো বস্তির পোলাপান তো পোস্টার লাগায়, হ্যাঁ, টোকাইটা পোস্টার লাগে। আপনি যে পলিসিগত যে আপনার যে একটা ভিশন আছে, আপনি যখন কথা বলবেন মানুষের শুনবে, এবং তারা ওইখান থেকে শিক্ষা নেবে যে আপনার রোলটা কী ছিল, এগুলো বোঝার চেষ্টা করেন। তো এইরকম যদি হয়, তখন তারা কি মেসেজটা পাবে?
এবং তারা, আমি যেমন ধরেন একজনের কথা জানি, যিনি অফিসার, যিনি জাজ, ইনি এরকমের মানে 50,000 কেস জানে। তো এইভাবে করে একটা স্টেরিওটাইপ যদি, হ্যাঁ আমার কথাবার্তার ধরনটা কি হচ্ছে আমি নিজেই জানি, রুরো উনি কথাবার্তা জানে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি কেস করেন ঠিক মতো কেস করেন, হ্যাঁ আপনার মানে একদিন একটা চর খেলেন আর আপনি অ্যাসালাম, দিস ইজ নট হোয়াট অ্যাসালাম ইজ অ্যাবাউট। হ্যাঁ, তারপরে আপনার বাড়ি নিয়ে গেছে আপনাকে, মানে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন, আপনি একটু পড়াশোনা করে, এবং এইগুলা সব পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, ও অনলাইনে পাওয়া যায়। যে উকিলের কাছে গেছেন সেই উকিল জানে কিনা আগে দেখেন যে এইটার ব্যাপারটা কি। ইট ইজ নট অ্যাবাউট গ্রিন কার্ড, ইট ইজ নট অ্যাবাউট আপনি ম্যাকডোনাল্ডসে কাজ করবেন, ফ্যামিলি চালাবেন। আপনার একটা পলিসি, আপনার একটা ভিশন আছে। আপনি যখন কথা বলবেন মানুষের শুনবে, ওই অফিসার শিক্ষা দিবে। আপনি বাংলাদেশ সম্পর্কে জানেন, সে জানে না, সে এখানে আমেরিকান অফিসার হতে পারে, জাজ হতে পারে, হি ইজ নট অ্যান এক্সপার্ট, শি ইজ নট অ্যান এক্সপার্ট। আপনি এক্সপার্ট, আপনি ফেস করে এসছেন, আপনি কথা বলবেন, উনি বিশ্বাস করবে। বিকজ আপনি যখন কথা বলবেন কথার মধ্যেই বের হয় যে আপনি সত্য কথা বলতেছেন না মিথ্যা কথা বলতেছেন। তো এইভাবেই করে আপনারা কাইন্ডলি এই জিনিসটাকে, এই জিনিসগুলো কেন হয়েছে, এটা একটা স্টেরিওটাইপ অবস্থা থেকে আসছে যে এরা এখানে কাজের জন্য আসছে, তাদের অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, আরেকটা জিনিস কি, এখানে একটা ডিসক্রিমিনেশন কাজ করে যে যারা এরকম অ্যাসাইনমেন্টের জন্য আসছে তারা কারা, এই গরিব টরিব দেশে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির, মানে সাউথ আমেরিকান কান্ট্রিজ, বাকি মানে মোট কথা হচ্ছে যে তাদের যেই পছন্দের, একবার এক প্রেসিডেন্ট বলে উঠলেন আমরা কেন নরওয়ে থেকে লোক পাই না। হ্যাঁ, কে বলেছেন সবাই জানে, কিন্তু এখানে আমাদের নামটা বড় কথা না, এরকম কথাবার্তা হচ্ছে। তারা নরওয়ের লোক চায়, তারা মেক্সিকোর লোক চায় না, তারা বাংলাদেশের লোক চায় না। হ্যাঁ, তো এইখান থেকে আপনার বুঝতে হবে যে এই ধরনের একটা জিনিস কাজ করে যে তারা আপনার ডিজায়ারেবল লোক না। হ্যাঁ, এই ধরনের একটা, কিন্তু অত্যাচারিত মানুষ সব জায়গাতেই আছে, এটা শুধু নরওয়েতে থাকবে কেন? বাংলাদেশের মানুষ অত্যাচারিত হচ্ছে না, সেখান থেকে হচ্ছে। এই জিনিসটা বুঝতে হবে। এবং মানে এমনও অবস্থা, ডকুমেন্টস দেওয়া হচ্ছে, নট অ্যাসাইলাম অফিসার, নট ইমিগ্রেশন কোর্ট তার উপরে, নট বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস তার উপরে, হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিল তার উপরে, হচ্ছে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট, ফেডারেল কোর্ট তারও উপরে, নেক্সট টু ইউএস সুপ্রিম কোর্ট, 11টা এরকম সার্কিট কোর্ট আছে। ওখানে কথায় না, আমরা যখন যাই ওই সমস্ত জায়গায় আর্গু করতে, কথায় না, লিখিত ডিসিশনে আছে, দিস কাইন্ড অফ থিংস হি কুড ম্যানুফ্যাকচার হেয়ার ইন ব্রুকলিন। ক্যান ইউ ইমাজিন? মানে এত ফ্রড ডকুমেন্ট দেখেছে। সুতরাং কাগজপত্র যখন আনবেন ঠিক মতো আনবেন। আমার ক্লায়েন্ট এরকম আছে, আগে আরেকজনের ক্লায়েন্ট ছিল, পরে আমার কাছে আসছে, আমি নিয়ে গেলাম। তো দ্য লেটার দ্যাট ইউর মাদার রোড, লেটস টক অ্যাবাউট মাই মাদার রোড এ লেটার, সে আকাশ থেকে পড়ছে, তার মার লেটার, মানে সব দেওয়া হয়েছে, সে নিজেই জানে না। তখন আপনি কী করবেন, আপনি বলেন, বলে এই যে জিনিসগুলো একটু যত্ন করেন। একটা একটা কাগজ হলে আমি অঙ্ক করে দেখাই দিতে পারি $10 million ওয়ার্থ ইফ ইউ গেট অ্যাসাইলাম। এইটার জন্য তো খাটতে হবে। এইখানে মানুষজন ব্যাচেলার্স করে, মাস্টার্স করে, পিএইচডি করে বসে আছে, বছরের পর বছর এই কারেন্ট হচ্ছে না। আপনি একটা অ্যাসাইলাম পাবেন। আবার আগের আমার এই যে আপনি বললেন যে মানে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে খারাপ কথা বলতে হয়, যুগ যুগ ধরে আইন ছিল অ্যাসাইলাম পাওয়ার 1 বছর পরে, 1 বছর পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন কখন পারেন, কতদিন পরে পারেন? পরের দিন। তো খালি দোষ দেখেন কেন? মানে আমরা আমাদের ভালো সাইডটাও দেখি, কিন্তু আমাদের যে কাজটা সেটা আমরা করতেছি কিনা, আমাদের দিক থেকে যেটা আমাদের কন্ট্রোলে। হ্যাঁ, আপনি জাস্ট মানে মানে যেটা আপনি করবেন একটু দেখে শুনে করেন। ওই একই গদ, আপনার নামটা খালি বদলে দিচ্ছে, বাবার নাম রয়ে গেছে হয়তো হিন্দু, আপনি মুসলমান মানুষ। তো এই যে এগুলা মানে ওই একই সব গল্প, শুধুমাত্র আপনার নামটা চেঞ্জ করেছে, এগুলা আমরা যদি একটু সাবধান না হই তাহলে আমাদের উপরে আরও খড়গ নেমে আসবে, আরও। এবং আমি যদি জানি, আমেরিকান গভর্নমেন্ট জানে। তো এই জন্য আমি বললাম যে আমাদের কন্ট্রোলে যেগুলো আছে আমরা, মানে ইয়েস, খারাপ অবস্থা তো অলরেডি সঞ্চালক মহোদয় বলেই দিলেন, এরপরে নতুন করে এখানে কিছু বলার নাই। উনি আমাকে এই প্রথম মানে ইতিহাসে আমাকে, সাধারণত আমি বলে দিই, আমাকে কোনো সাবজেক্ট আগে থেকে দিতে হবে না, দিবেন না। আজকে প্রথম মহোদয় আমাকে 8 পৃষ্ঠার একটা প্রিন্টেড ম্যাটেরিয়াল পাঠিয়ে দিচ্ছে, আপনি এইটার উপরে কথা বলবেন। আমি বলি যে 8 পৃষ্ঠা পড়ার যে সময়, এটার মধ্যে আমি $5,000 কামাইতে পারি, পাগল নাকি আমি এগুলো পড়ে যাবো? মানে নট দ্যাট আমি এগুলো সব জানি না, ভালো কথা, কিন্তু কথাটা হচ্ছে, আমার কথা হচ্ছে তারা তো চাবেই আপনি দেশে চলে যান। আপনি কীভাবে এখানে থাকবেন, লেটস টক অ্যাবাউট দ্যাট। আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করবেন, দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ। আপনি
অ্যাসাইলাম সিক করেছেন, ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনার সব হয়ে গেছে গেল। আপনি এর মধ্যে কি সুন্দর একটা ভালোবাসায় পড়ছেন, খুবই খুশির কথা। হ্যাঁ, প্রেমে পড়েছেন, ওই মেয়েকে সামার মানে সে আপনারা দুজনে বিবাহ করেছেন, আপনাদের একটা বেবিও আছে, আপনার তো মানে 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 কী বলবো, খুবই খুশির কথা, আমরাও দোয়া করি, ভালো কথা। আপনি ইন্টারভিউতে গিয়েছেন, অফিসার আপনাকে বিয়ের ব্যাপারে কোনো কথাই জিজ্ঞেস করতেছে না, কী ব্যাপার, আপনি না একটা অ্যাসাইলাম সিক করেছিলেন, হ্যাঁ ওখানে কী লেখা আছে কিছুই বলতে পারে না। কি মনে করেন ওই খালি ওয়ার্ক পারমিটের জন্য বসেছে, কেউ একটা লেখা রেখে দিয়েছিল, সে ওইটার কিচ্ছু জানে না যে ওখানে কী লেখা আছে। তখন কি হবে, কি ভাববে? একে হচ্ছে তার গ্রিন কার্ড তো খবর শেষ, কারণ এখানে ফ্রড আছে। হ্যাঁ, মানে সে এই যে দুটার মধ্যে যে মানে কনসিস্টেন্সি নাই, তার সেই অ্যাপ্লিকেশন করেছে সেটা জানেও না, বা হয়তো বলছে এটা আবার উল্টাটা সে সাবমিট করছে, মানে লেখা আছে। তো এইখানে এ থেকে একটা মানে খুবই ভালো মানে বাজে একটা ধারণা হয়। আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন, আপনি একটা সাইন করেছেন, কাইন্ডলি যে কোনো অফিসে যান, টু স্টার্ট উইথ মাই অফিসে, আমার অফিসে যদি যান, কোনো কাগজ ব্ল্যাঙ্ক সাইন করবেন না, সমস্ত কিছু দেখে নাম দাম দেখে। আমি তো দেখে গেল আমার করেছি, আমি ডেট অফ বার্থ ভুল করে দিচ্ছি, আপনার সারা জীবনে এটা নিয়ে আপনার ভুগতে হবে। আমি না হয় গালি খেলাম, কিন্তু টাকা তো পাইছি, আমার কাজ শেষ। কিন্তু আপনার কী হলো, আপনার এই যে এইগুলো মানে নষ্ট হয়ে গেল। সুতরাং কেউ, কারণ এখানে কেউই আসেন না এখান থেকে যারা কিছু জানেন না। আপনারা নিজের ডেট অফ বার্থ তো জানেন, ওইটা দেখে নেবেন, নামের বানান স্পেস আছে কি না, কমা আছে কি, যা আছে দেওয়ার সব না দেখে কোনো সিগনেচার করবেন না। এগুলো এই দেশে করে অনেকে অনেক ভুগতেছে, আপনি এখানে ভুগতে যাবেন। হ্যাঁ, তো সুতরাং একটু দেখে শুনে করেন। আমাদের মানে কন্ট্রোলে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। তারা তো চাবেই যে আপনি চলে যান, আপনি এখানে থাকবেন না, ভালো কথা, কিন্তু কথা হচ্ছে আমরা যে এখানে টিকে থাকতে হবে তার জন্য আমাদের কি করতে হবে। লেটস টক অ্যাবাউট দ্যাট। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আমাদের আলোচনার যে বিষয়টি, সেখান থেকে আপনি অ্যাসাইলাম সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন বা তাদেরকে কি করণীয় তাদের, সে বিষয়টা আরও সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এবং এতে করে আমার মনে হয় যে যারা এই খুব হালকাভাবে নেন নিজেদের মামলাগুলোকে, হ্যাঁ সেগুলো সম্পর্কে তারা সচেতন হতে পারবে। তো এই বিষয়ে আরও প্রশ্ন আছে আপনার কাছে, ফেসবুকেও কিছু প্রশ্ন আছে, সেগুলো করব। তবে একটু বিরতিতে যাই। আচ্ছা, দর্শককে আমরা নিয়ে নিই, তারপর বিরতিতে যাব। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। জি ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি একটা কষ্টদায়ক কোশ্চেন বলতেছি, সেটা হইলো আমি গত 10 বছর আগে আসছি আপনার মেক্সিকো বর্ডার দিয়ে। জি। তো দুঃখের বিষয় হলো আমার এই পর্যন্ত 4বার আমার হিয়ারিং ডেট করছে, ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডেট। কিন্তু যখন আমি হিয়ারিং এ যাব প্রস্তুতি নিই, 2 দিন আগে বা 3 দিন আগে ওরা আবার ইমেল পাঠায় যে আবার রিস্কেজুয়াল করবে। তো আমি তো এখন 10 বছর হয়ে গেছে, আর তাছাড়া আমি কেসটা ডিএমপি দিছি। তো এখন দেশের তো পালাবদল হইতেছে, মানে যদি ডিএমপি ক্ষমতায় গিয়ে এমন অবস্থায় আমি কি করবো? আমি তো আসলে ডিপ্রেশনে পড়ে গেছি। তাছাড়া আমি আবার একটা বাড়িও কিনেছি দেশে। তো সবকিছু মিলে আমার সবকিছু এখানে, এখন আমি দেশে গিয়েও কি করব? আর আমার কেসটা হচ্ছে না। আমি আসলে মানে এখন আপনার কি করণীয় এইরকম অবস্থায়, যেহেতু 10 বছর পার হয়ে গেছে, শুধু রিস্কেজুয়াল হচ্ছে, কোনো শুনানি হচ্ছে না, আবার এর মধ্যে ইমিগ্রেশনের এই নানান খড়গ, এইসব মিলায় এখন আপনি কি করবেন, এটাই আপনার প্রশ্ন, তাই তো? জি জি। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মজুমদার। ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম মিজানুর রহমান। মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, তো গেল। আমি অন্তত এইটুক জেনে খুশি হলাম যে ওনার এখনো হিয়ারিংটা হয়নি, যেটার পুরো অন্য টোনে উনি কথাটা বললেন। টোন বলতে আমি বুঝাচ্ছি যে পুরো ফ্রাস্ট্রেটেড উনি, সেখানে আমি বলি যে এটা নাকি ভালো খবর, তো উনি তো রেগে যাবে। তো যাক, কিন্তু আমি একটু আসতেছি আপনার কাছে, সেটা কি যে আপনার সময়টা শেষ হয়ে যায়নি। এখনও আপনি ইচ্ছে করলে, এই যে আপনি যে সারাউন্ডিং সিচুয়েশনটা বললেন, ওটা তো আপনার এখন হিয়ারিং হলে আপনি তো হারবেন। এখন ওই হারা থেকে এই যে এখন আপনি সময়টা পাচ্ছেন, এটা কি আপনি ব্যবহার করতেছেন কিনা সেটা বলেন। আপনি তো বলেছেন কবে শেষ হবে, কবে আপনি পাস করবেন। হ্যাঁ, কারণ এই এত টাকা পয়সা খরচ করলাম, উকিলের দিলাম, এই করলাম, আমার সব সত্য, হ্যাঁ, তারপর আমার দিল না। কিন্তু আপনি বসে আছেন দিবে, তারপর আপনি হজ করতে যাবেন,
কি দেশে মা দেশে যে আমি বিএনপি ক্ষমতায় আসছে গেল সুতরাং ধরেন যাই হোক, কিন্তু একটা মানুষকে আর কি ই করতে চায় না, কারণ আমরা তো সবাই বসে থেকে আমরা এমপি হবো, হ্যাঁ, তো আরো পদটদ আছে, অ্যাম্বাসেডার আছে, ইত্যাদি আছে, গেল তো গেলি বিএনপি আসলে ওনার কিছু। যাই হোক, এখন আমার কথাটা হচ্ছে আপনাকে যেটা বুঝতে হবে, এক, এই সময়টাকে কাজে লাগান আপনি। আপনার যেহেতু মানে ডেটটা চেঞ্জ হয়েছে বা এখনো কোনো ডেট আসতেছে না, এরকম অনেকের আছে, হ্যাঁ, তারা এই যে অবস্থাটা আপনি ব্যাখ্যা করলেন যে আপনার কেসটা ছিল আপনি বিএনপির সাপোর্টার হিসাবে, বিএনপির কর্মী হিসাবে, ওই সময় আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছে, তাই এখানে চলে আসছে জীবন বাঁচানোর যদি জন্য। কেস হয়ে থাকে, আপনার যতই সত্য করে আপনি বলেন, যতই আপনার ক্রেডিবিলিটি ফাইন্ডিংস হয় যে আপনি কনসিস্টেন্ট ছিলেন, করোবোরেশন ছিল, সব কিছু ছিল, সে মানে যেটাকে ওনারা বলেন সব কিছু ছিল, হ্যাঁ, যেটা নাই সেটা হচ্ছে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার প্রসিকিউশনটা নাই, হ্যাঁ, আপনার যেই রিবার্টেবল যে প্রিজামশন আছে সেখানে আপনি হেরে যান, যে কারণ বিএনপি অলমোস্ট শিওর ক্ষমতায় আসতেছে, তো এই যখন অবস্থা তখন আপনার মানে আপনার কোনো ভয় নেই, আপনি চলে যেতে পারেন, এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু সুবিধাটা হয়েছে আপনার এখন হিয়ারিংটা হয় নাই, সেই জন্য যেটা আমি বলবো, আপনি এই কেসটাকে আপডেট করতে পারেন হিয়ারিংয়ের আগ পর্যন্ত। ধরেন আপনার 30 দিন আগে নর্মাল রুল, কি 15 দিন আগে, এক এক জাজের এক এক নিয়ম, কিন্তু অ্যাটলিস্ট 15 দিন আগে পর্যন্ত আপনি আপনার কেসটা আপডেট করতে পারেন, যাতে করে এই যে আপনি এখনো কেন বসে আছেন, কেন আপনি এই প্রশ্ন এখানে, এইটা বাদ দিয়ে আপনি ওখানে কি করা যায় ওইটাকে নিয়ে কাজ করেন। সেটা কি, আপনার 5টা গ্রাউন্ড আছে, হ্যাঁ, আপনার 5টা গ্রাউন্ড আছে এবং আপনি 10 বছর আগে আসছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর মধ্যে আপনার নতুন কারণ আছে অ্যাসাইলাম সিক করার। এখানে আমি মানে প্রত্যেকটা জিনিস যেহেতু কেস ভিত্তিক আমি ওইভাবে আর যাবো না, শুধু এইটুক বললাম, ওটা তো আপনার একটা পলিটিক্যাল ওপিনিয়ন ছিল। এছাড়াও আপনি এই 10 বছরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা বাংলাদেশ থেকে আসছে, হ্যাঁ, তারা গিয়ে দেখেন তাদের আরেকটা গ্রাউন্ড আছে। এইটার জন্য আপনার যারা বন্ধুবান্ধবরা আছেন, মুরব্বী মানুষরা আছেন, ওনাদের সাথে বসে আলাপ করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, দেখবেন অন্য গ্রাউন্ড আছে, ওটাকে আপনি দিয়ে এটাকে আপডেট করেন। ওই যে একবার উকিলরা পয়সা দিচ্ছেন, ওইটুক করছে, তারপরে আর কিছু করবেন না, আর এটার জন্য পয়সা দিতে হবে, সোজা কথা, উকিলের কাছে গেলে পয়সা দিতে হবে, যে কোনো কাছে একটা সার্ভিসের একটা আছে, ওই পয়সাটা খরচ করবেন না। ওগুলো মানে আপনি এই কষ্ট বাদ দিয়ে ওই অ্যাপ্লিকেশনটাকে আজকে রাত্রের মধ্যে আপনি গিয়ে দেখেন যেগুলোর ব্যবস্থা আছে, আপনি করেন কি জানি বলে, এই কেস আপডেট করে যতই বিএনপি পাওয়ারে আসুক, তারপরেও আপনার দেশে যেতে সমস্যা আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যদি একজনের সাথে 10 মিনিট কথা বলি, আমি বের করে দিতে পারবো তার কি, মানে গদ কথা না, তার কি কি প্রবলেম আছে, অন্য প্রবলেম আমি বের করে দিতে পারবো। যাক, মানে এখানে কিন্তু বেদবি নিয়ে না আমি আমার প্রচারণা করতেছি না, যে কোনো কারকে আপনার পছন্দ, এবং সেটা যে উকিলই হইতে হবে না, আগে যান নিজের বন্ধু বান্ধবের কাছে, বসেন, যেটা কিভাবে সর্ট আউট করা যায়। না, এতে গেলে আরো সমস্যা আছে, এক একজন এক এক ঠিক আছে, রকম আমার বুদ্ধি শুধু দেবে। কথা হচ্ছে যে আমি তো বললে প্রফেশনালের কাছে যাওয়া ব্যাপার উচিত। আছে, কিন্তু যাই হোক, মানে আপনি কারোর সাথে এটা নিয়ে বসেন, আর নিজের বুঝ পাগলও বুঝে, আপনি 10 বছর ধরে বসে আছেন, কেন বসে আছেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন, দেখবেন আপনি একটা কিছু বেরিয়ে যাবে, গেল, আপনি এটাকে আপডেট করেন, যাতে করে এই যে এখন হয় নাই, এটাকে যে বলে শোককে শক্তিতে পরিণত করেন, আমি চাই আপনি ওইটা করেন। আপনি এই যে সময়টা যে পার হচ্ছে, আপনার এই হিয়ারিং হচ্ছে না, এটা একটা আশীর্বাদ আপনার জন্য, ঠিক আছে? আর মানে কথাবার্তা ঠিক আছে, আপনি এইটা সময়টা ব্যয় করে এটাকে আপডেট মানে যেটা আপনি বললেন, সুপ্রিয় দর্শক, আমি যেটা বলি নাই এখনো, আর একটা মিনিট মানে 30 সেকেন্ড, সেটা হচ্ছে আমি এইরকম যাদের দেরি হয়, যাদের এরকম হয়, আমি সোজা ওই কোর্টকে, জাজকে সু করি আমি, হ্যাঁ, ফেডারেল কোর্টে সু করি, কিন্তু আগে আপনি রেডি হন, তারপর দেখা যাবে না, কারণ আমি এটা করলে যদি কালকে ডেটটা দিয়ে দেয়, তখন আপনার কেসটাকে আপনি হারবেন, হ্যাঁ, কারণ আপনার কেস রেডি নেই, এটা আপনি নিজেই বলতেছেন। সুতরাং ওগুলা করার আগে মানে শুধু পেলেই সু করে দেওয়া উচিত না, আপনি নিজে রেডি হন, তারপরে পরে দেখা যাবে। আপনি ডেফিনেটলি আপনি নিজেই বুঝতেছেন আপনার কেসটা খারাপ, এই ধরনের বহু মানুষের, এইটা নিয়ে আমি এতটা সময় নিলাম এই একটা কারণে, বহু মানুষের এই ধরনের সমস্যা আছে, কিন্তু কিছু করে না, হাউতাস করতেছে, কিন্তু কাজের বেলায় কোনো কাজ নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে বুঝতে পারছেন যে যেহেতু 10 বছরের বিষয়, কেসটা যেহেতু আপডেট করার সুযোগ আছে, শুধুমাত্র যে
আওয়ামী লীগের সময় আপনি নির্যাতিত হয়েছেন বলেই এদেশে এসেছেন, অ্যাসাইলাম সিক করেছেন, এখন বিএনপি ক্ষমতায় আসবে বলে এটা হবে না, বিষয়টা কিন্তু তা নয়। আসলে অনেক 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 গ্রাউন্ডের মধ্যে যেটা বললো যে আরও হয়তো গ্রাউন্ড তৈরি হয়েছে, যেটা আপনার কেসকে শক্ত করার জন্য বা কেসে উইন করার জন্য আরও অনেক গ্রাউন্ড তৈরি হয়েছে। সেজন্য একজন প্রফেশনালের কাছে যান। যদিও উনি বলেছেন যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এটা সমস্যা আছে, বাঙালিদের আমরা অনেক কিছুই জানি না, কিন্তু বুঝি, বোঝানোর ক্ষেত্রে অনেক কিছু বলে ফেলি। সুতরাং এই ধরনের কাছে না যেয়ে একেবারে প্রফেশনালের কাছেই যান। আর প্রথমে আপনার সঙ্গে একটু আমি সংশোধন করে নিই যে যখন আমরা বলেছিলাম যে বিষয়টা যে এই যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যেটা আমরা কথা বলছিলাম সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্টের ক্ষেত্রে 58টা দেশের কথা বলেছে। আসলে 58টা দেশের সাথে চুক্তি হয়নি, প্রস্তাব হয়েছে, সেটা হ্যাঁ কাজ চলছে, প্রস্তাব হয়েছে। তো আমরা আরও অনেকেই টেলিফোনে আছেন এবং ফেসবুকে অনেকেই আছে, আমরা সবগুলো প্রশ্নই নেব, তবে একটা বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম আরও অনেকেই টেলিফোনে আছেন এবং ফেসবুকেও প্রশ্ন আছে, টেলিফোন থেকেই আগে নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি শাহিন ইসলাম বলছিলাম, জি জামাইটা থেকে। জি আমি এখানকার সিটিজেন, 2017-তে হয়েছি। জি তো আমার পাসপোর্ট আছে এখানকার, তো আমি দেশে যেতে চাচ্ছি, তো কোনো সমস্যা হবে কিনা এটা জানার জন্য। অনেক ধন্যবাদ শাহিন ইসলাম। অ্যাটর্নি মীর মিজান। ধন্যবাদ। আমরা যদি এখানে জন্মগ্রহণ না করে থাকি, প্রত্যেকেরই ইমিগ্রেশন সমস্যা উদ্ভব হতে পারে। তার মানে এই নয় সবাইকে ডিপোর্ট করে দেওয়া হবে, কিন্তু ইস্যুস থাকতে পারে। যে কোনো মানুষকে তারা ইনভেস্টিগেট করতে পারে, এবং যদি দেখা যায় তার গ্রিন কার্ডটা, সিটিজেনশিপ তো আরও পরে হয়েছে, প্রথমে গ্রিন কার্ডটা পাওয়া ঠিকমতো হয়নি, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। তবে সিটিজেনশিপটা যদি পাওয়ার 2 বছর পার হয়ে যায়, তাহলে বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট, এবং সেটা ফেডারেল কোর্টে এটা নিয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু যদি 2 বছরের কম হয়, তাহলে আপনার ইমিগ্রেশন কোর্ট এটার ফয়সালা হয়, এবং সেখানে বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ টু প্রুভ আপনি কোনো ভুল কিছু করেননি। হ্যাঁ, আচ্ছা, এবং সেটা শুধু পরে গিয়ে যে আপনি খারাপ কিছু করেছেন তা না। যেমন আপনি গ্রিন কার্ড পাওয়ার পরে এমন কোনো যদি অপরাধের সাথে জড়িত থাকেন সামহাও, যেটার সাজা 1 বছর বা তার বেশি হতে পারে, অ্যাকচুয়ালি হতে হবে না, তাহলেই এটাকে বলে অ্যাগ্রাভেটেড ফেলোনি কেসেস। এটার কারণে আপনি প্রসিডিংসে পড়তে পারেন এবং আপনার গ্রিন কার্ড চলে যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন কিছু আছে, মানে সব। যেমন আমি বলি, একবার ফিলিপিন্সে অগ্নুৎপাত হলো, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হলো, হোল কন্টিনজেন্স এয়ারলিফট করে নিয়ে আসা হলো। সেখানে একজনের বউ ছিল ফিলিপিনো, তার তো ভিসা ছিল না। হ্যাঁ, ওইখানে তাকে পেরোল করে ভিতরে ঢুকানো হলো। হ্যাঁ, তো পেরোল করে ঢুকানোর পরে রেগুলেশনে ছিল যারা পেরোল নিয়ে আসবে তারা এখানে অ্যাডজাস্ট করতে পারবে না। তখন এটা লস্যুট হয়ে এটা বিভিন্ন সার্কিটে ডিসিশন হয় যে না, পেরোল করে আসলো, গ্রিন কার্ড এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করা যায়। ওইটা হয়েছিল অন্য একটা কেসের কারণে। ওইটা করতে গিয়ে তারপর অন্য একটা আইন বদলে গেল, এবং সেখানে ঘটনা ছিল, দেখা গেল ওই যে সিটিজেন, যে সৈন্য, যে সোলজার, ওনার গ্রিন কার্ড পাওয়াই ঠিক মতো হয়নি। কারণ উনি এসছিলেন আন্ডার এজ বাচ্চা, মানে সন্তান হিসেবে মায়ের গ্রিন কার্ডে ওটা তুলতে। পরে গিয়ে দেখা গেলো যে সমস্ত কাগজপত্র সাবমিট করা হয়েছে, উনি তখন ওই 21-এর উপরে ছিল, হ্যাঁ, বা বিয়ে করেছিলেন, হ্যাঁ, এর আগে। তাইলে মিথ্যা তথ্য দিয়েছে, হ্যাঁ, মানে ওই তখন ওই কেস নষ্ট হয়ে যায়। ধরেন আপনি ওর আগেই আপনার বিয়েটা করেছিলেন। তো এই যে একটা অবস্থা, এটার কারণে, হ্যাঁ, কিন্তু তারপরেও যেটা হয়েছে, এতদিন পরে, কেসটা তো অনেকদিন পরে গিয়ে এই লেভেলে গেছে, দেখা গেলো ততদিনও তার সিটিজেনশিপের নিয়ে কোনো প্রবলেম হয়নি। ওটা ফাইন্ডিংস আছে, ইমিগ্রেশনেরই ফাইন্ডিংস, কিন্তু তার সিটিজেনশিপটা নিয়ে নেয় না, গ্রিন কার্ডটা নিয়ে নেয় না। এগুলো দীর্ঘ প্রসেস। তো ফলে আপনার মানে ঝামেলা হতেই পারে, যেটা আমরা জানি না সব তথ্য আপনার অবস্থাটা কি। কিন্তু হ্যাঁ, আজকাল খুব কথাবার্তা যেহেতু হচ্ছে ডিন্যাচারালাইজেশন, হ্যাঁ, সিটিজেনশিপ থাকলেও সেই ইলন মাস্ককে হুমকি দেওয়া হয়, তাকে বের করে দিবে, একে বের করবে, একে বের করবে, যার ফলে ওনার কনসার্ন থাকতেই পারে। তবে আমরা দোয়া করি যেন কিছু না হয়। হ্যাঁ, আপনার যদি গ্রিন কার্ডটা ঠিক মতো হয়, সিটিজেনশিপ যেহেতু মোর দেন 2 ইয়ার্স হয়ে গেছে,
আপনার কোনোই সমস্যা নাই। শেষ কথা, মানে এমন না যে আমি বললাম ইহা হইতে পারে উহা হইতে পারে, আপনার কোনো সমস্যা হবে না, আপনি আমার সালাম গ্রহণ করুন। হ্যাঁ, সেটাই যেটা আপনি বললেন। প্রেসিডেন্ট ট্রাম্প খুব সাম্প্রতিককালে বলেছেন যে প্রতি মাসে উনি 100 থেকে 200 মানুষকে ডিজিটালাইজেশন করতে চান। তো এটা অত সহজ বিষয় নয়, করতে চাইলেই করা যায় না। সুতরাং শাহিন ইসলাম, আপনার যেহেতু আপনি সিটিজেন, আপনার কোনো সমস্যা নাই, সুতরাং আপনি যেখানে খুশি সেখানে যাবেন আসবেন, কোনো সমস্যা আসে বলে মনে হয় না। যদি না যে কথাগুলো হয়তো আপনি আমাদেরকে বলেননি সেরকম কিছু যদি না থেকে থাকে। তা আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আর ফেসবুক থেকে একটি প্রশ্ন নিয়ে আবার টেলিফোনে যাব। তাশরিকা মামুন ইরা, তিনি বলছেন আইস যেভাবে ধরছে এই অবস্থায় যারা ইউ ভিসা অ্যাপ্লাই করেছে কি সমস্যা হবে? তাকে যদি আইস ধরে তাহলে কি করণীয় হতে পারে? যে কোনো মানুষ যারই কোনো স্ট্যাটাস নেই, পেন্ডিং আছে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়নি, তাদেরকে তারা ডিটেইন করতে পারে, ডিপোর্ট করে দিতে পারে না। কারণ তাহলে যদি সে না যেতে চায় তাকে মাস্ট ইমিগ্রেশন কোর্টে নিয়ে যেতে হবে, কিন্তু ডিটেইন করতে পারে। তো সেই জন্য মানে জেলে রাখতে পারে, কিন্তু ডিটেইন করতেই পারে। হ্যাঁ, জাস্ট আপনি লিগাল না, আপনাকে কি করলো। তো এখন আপনার যে কেসটা পেন্ডিং আছে, হ্যাঁ, এটার অন্তত একটা হার্ড কপি আমি চাই আপনার পকেটে রাখেন, আর বাকিগুলো ফোনের মধ্যে রাখলেন। কারণ ওটা ধরলে আপনি যে ফ্রাস্ট্রেটেড বা একটা নার্ভাস হয়ে যাবেন, তখন ওইগুলো খুলতে অনেক সময় লাগবে, ততক্ষণ বলবো যে গাড়িতে উঠো। তো ফলে আপনার জন্য অ্যাফার্মেটিভলি কিছু থাকে সাথে, তাহলে করে, কারণ বার্ন অফ প্রুফটা হচ্ছে আপনার, হ্যাঁ, আপনার উপরে, ওনার উপরে না। হ্যাঁ, এবং প্রচুর ভুল করে করা হচ্ছে, কি যেন বলে অ্যারেস্ট করা হচ্ছে, এটার জন্য তাদের কোনো চাকরি যাচ্ছে না, চাকরি যাবে না। সুতরাং ওই তাদের উপরে দায়িত্ব দিয়ে আপনি পার পাবেন না। ফলে আপনার নিজের থেকে আপনার যে অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে, আপনি বললেন ওটার রিসিট নোটিশটা কই, হ্যাঁ, বা আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড যদি থেকেও থাকে ওটার সার্টিফাইড কোর্ট ডিসপোজিশনটা কই। হ্যাঁ, আপনি বললেন যে এটা ডিসমিস হয়ে গেছে, আপনি অত জানেনও না যে এটা ডিসমিস হয় নাই, এরকম কত যে কাহিনী আছে, আপনি ভুল জানেন। মানে আপনি বুঝতে ইন গুড ফেইথ ভাবতেছেন এটা শেষ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি শেষ হয় নাই। এই ধরনের যাই হয়েছে, যদি এরকম কিছু একটা আচরণ থাকে, আপনি ওই কোর্টে ফেরত যাবেন, গিয়ে সার্টিফিকেট অফ কোর্ট ডিসপোজিশন 10 টাকা দিতে হয়, দিয়ে ওইটা আনেন। ওইটা মানে এমনি তো ছবি তুলে রাখবেন, ফটোকপি রাখবেন, 1 কপি পকেটেও রাখবেন। যেহেতু অবস্থাটা বেশি সুবিধার না, আপনি নিজেই ভয় পাচ্ছেন, ফলে আপনি একটু কাজ করবেন এইসব ব্যাপারে, এটাতে ক্ষতি হবে না, আপনার ভালোই হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাহিন ইসলাম, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। জি, আমি এর থেকে বলছিলাম, নিউ ইয়র্ক থেকে। আমার ওই যে এই বছর নভেম্বরে অ্যাসাইলাম সিক করছিলাম, আর ডিসেম্বরের 10 তারিখে ফিঙ্গারপ্রিন্ট হয়েছে। এখন জানুয়ারির 20 তারিখে এই ইন্টারভিউর জন্য রাখছে। আমি যখন ইন্টারভিউ থেকে যাবো, তো ওখানে কি যেটা শুনতেছি যে এখান থেকে আইসে ধরে এতে ধরে এটা ধরে, কারণ আমার তো এখন আর কোনো স্ট্যাটাস নাই, আমি তখন একমাত্র অ্যাসাইলাম সিকার। জি, এই ব্যাপারে একটু এখন মানে আপনি ওই 20 তারিখে ইন্টারভিউতে যাবেন কি যাবেন না, এটাই আপনার প্রশ্ন। সম্ভবত এটাই। তো অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। এই যে খেয়াল করবেন, নভেম্বরে ফাইল করছে, জানুয়ারিতে ইন্টারভিউ। আপনার অথচ 10 বছর ধরে মানুষ আছে ওইখানেই। আমি যেটা বলতে চাচ্ছি, একটা মানে ওদের একটা প্র্যাকটিস হয়েছে যে এটাকে ওরা একটা ম্যাগনেট হিসাবে দেখতেছে। আসলো, ওরা শুনলো 10 বছর নাকি ইজিলি ইন্টারভিউ ছাড়াই থাকা যায়, তারপরে কোর্ট কাছারি এই যে ব্যাপারটা আছে, এর মধ্যে ওয়ার্ক পারমিট থাকলো, ওকে করলেন, ওইটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছে, মানে বন্ধ করার ভয় থাকে। সেই জন্য আগে ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে, এখন লাস্ট কাম ফার্স্ট সার্ভিস। তো যার ফলে ওনাকে উনি এই বাটে পড়ে গেছে আর কি। এরকম হিস্টোরি আমি 2 দিন আগে ইন্টারভিউ করে গেলাম, ওনারা চাচ্ছিলাম না তাড়াতাড়ি সে মানে আবার একটা ডেটটা পেছানোর জন্য। আমি না, এটা কপাল ভালো, এই যে আপনি বলছেন সব নাকি পজ হয়ে গেছে নাকি কি হয়ে গেছে, কোথায় এই তো হচ্ছে। তো এই যে ওনার 2 মাস মধ্যে হলো, তো পজ হয়ে থাকলে ওগুলো। সুতরাং এটা ওনার এই ঈদ দিয়ে একটা জিনিস ভালো হলো, মানুষজন জানলো। হ্যাঁ, উনি এটা উপকারী করলেন আমাদেরকে সবাইকে, কাজ চলমান, রাইট। আচ্ছা, এগুলো একটা। দ্বিতীয় কথা হচ্ছে, পাগল নাকি আপনি যাবেন না? আপনি যাবেন। আপনি যে যদি এরকম ধরা পড়েন, অল ইউ হ্যাভ টু সে আমার দেশে যেতে ভয় আছে, আপনাকে তখন কোর্টে পাঠাবে। হ্যাঁ, আপনাকে দরকার পড়লে ডিটেনশনের ভিতরে কোর্ট আছে। আমি ওখান থেকে কল টল তো রেগুলার পাই, আমি জানি এরকম ধরে নিয়ে গেছি, কিন্তু কোথায় আছে ওইখানে থাকে, এবং তারপরে ভিডিওতেই আছে। আপনাকে ঠিকই আপনার যা মানে ব্যবস্থা আছে এখানে, ওখান থেকে নিয়ে গেলেও, হ্যাঁ, আপনি ওই কোর্টের হিয়ারিং সব কিছুই পাবেন।
হ্যাঁ, তারপরে আপিল করতে পারবেন, সব কিছু করতে পারবেন। শুধু আপনার মনে রাখতে হবে এই সমস্ত ব্যবস্থা আছে, ওখানেই সব কথা শেষ কথা না। হ্যাঁ, এরকমের বহু আগে সেই 90 সামথিংয়ে এরকম একজনকে ধরে নিয়ে গেছে, এয়ারপোর্টে কাজ করতো। তো নিউইয়র্ক এয়ারপোর্ট, লাগোডিয়া আর জেএফকে মিলে প্রায় 150 লোককে পিক আপ করছে। হ্যাঁ, এমনকি তাকে আগে তার ছুটি ছিল ওই ভদ্রলোকে, হ্যাঁ, ব্রুকলিন থাকতে না, আর ডিটেল তো দরকার নেই। তাকে বলা হলো যে না, তুমি আজকে কাজ করবা, দরকার আছে। এইভাবে করে ম্যানেজার দিয়ে এদেরকে সব নিয়ে গেছে। ওরা সব জানতো যে কার কি অবস্থা হবে। তারপরে এদেরকে পিক আপ করছে। আমি যখন নিউইয়র্ক এয়ারপোর্ট এলিজাবেথে গিয়ে তাকে প্রথম বের করে আমি ওখানে তার সাথে মানে কথাবার্তা বলে আসলাম, পরে এসে বলছিল যে দুনিয়াতে যে আমার কথা কেউ ভাবে, এটা মানে ওনার ফ্যামিলি বলছে বলেই আমি গেছি। হ্যাঁ, জাস্ট আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। অ্যাকচুয়ালি একজন ডাক্তার আমাকে রিকোয়েস্ট করেছে, উনি তাদের অনুরাগ মানে ওনাদের প্রতি ভালোবাসার কারণে আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি অন্য কাজে গিয়েছি, তখন দেখা করে। যাই হোক, এইরকমের যদি ধরে তখন এইরকম একটা অবস্থা হয়। হ্যাঁ, যে পৃথিবী থেকে যে মানুষজন আছে, আমার মনে হয় যে ওনার কংক্রিট আমরা জবাবটা দিয়ে দেই যে আসলে 20 তারিখে আপনি অবশ্যই যাবেন। ধরা পড়লে আমি এটা এই জন্যই বললাম, একটা ফ্রাস্ট্রেশন আছে, একটা নার্ভাসনেস আসে, এগুলো হবেন না। ওখানের ভিতরেও আপনি বললেন যে না, আমি যেতে পারবো না, আমার উকিল দরকার, হ্যাঁ, আমি জাজের সামনে যাব, এইভাবে স্টিক করবেন, আপনাকে কিছু করতে পারবে না, আপনি যাবেন। ধন্যবাদ। সেটাই কথা। আর সবচেয়ে বড় কথা, 20 তারিখে যেহেতু আপনার শুনানি আছে, হিয়ারিং আছে, সেক্ষেত্রে আপনি যে গ্রাউন্ড দেখিয়ে আপনি মামলাটা করেছেন সেই কাগজপত্র এবং সে সম্পর্কে আপনার থরো একটা নলেজ আপনার ভেতরে থাকতে হবে, যাতে প্রশ্ন করার সাথে সাথে যা লিখেছেন এবং যা বলছেন সেটা যেন ঠিক থাকে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি আক্তার বলছিলাম লংআইল্যান্ড থেকে। আমি রানা ভাইয়া, বিজন ভাইকে প্রথমে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এর আগে বিজন ভাইকে প্রশ্ন করেছিলাম যে আমার বোনের ছেলে চাইল্ড অ্যাক্টে আমি অ্যাপ্লাই করেছিলাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ওরা ভিসা পেয়েছে সবাই এই মাসে। তা এখন ওরা যদি ওর 23 বছর হবে জানুয়ারি 2 তারিখে, কিন্তু ওরা অলরেডি ভিসা পেয়ে গেছে, ওদের এক্সপায়ার ভিসা মে মাসে। তো ওরা যদি এন্ড অফ দ্য জানুয়ারিতে আসে, ওই ছেলে ঢুকতে তো কোনো অসুবিধা হবে না। 23 বছর হবে জানুয়ারি 2, 2026। এক শর্তে অসুবিধা হবে না। TVN 24 কর্তৃপক্ষের মাধ্যমে আমরাও যদি পাবো, হয়তো একটু বৃষ্টি নিয়ে আসতে বলবেন, কথার কথা মনে করবেন না আর কি। ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। শেষ কথা, যেহেতু সে অলরেডি ভিসা পেয়ে গেছে, সুতরাং তার যে ওই সিএসপি এর যে ইয়াটা ছিল, আপনি যেহেতু কথা বললেন আমাকে বলতে, এর মধ্যে যে জিনিসটা হয়, কোনো নানির শখ থাকে, দাদির শখ থাকে, ওই ছেলেকে একটু বিয়ে করাই দাও, এটা করাবেন না, এই ধরনের কিছু এই ধরনের জন্য না করে। সুতরাং এখানে এসে তারপরে যা করার করবেন। আর যতটা আমরা জানি সেটা কোনো সমস্যা হওয়ার কথা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিন। তাই ফেসবুকে যে প্রশ্নগুলো ছিল খুব বিনয়ের সঙ্গেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, সময়ের অভাবে আপনাদের উত্তরগুলো দিতে পারছেন এবং অনেকেই টেলিফোনে এখনও চেষ্টা করছেন, তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনিও জানি আপনি কথা বললেই রেখে যাবেন, তারপরেও আমাদের সৌজন্যটা রক্ষা করতে হয়। আপনি আপনার সময় নষ্ট করে আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন এবং আলোচনা করেছেন, সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অ্যাসাইলাম করেছি, কিন্তু যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছে না যে এখানে বেশি মানুষ থাকুক, হয়তো আপনাকে অন্য তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে পারে। বাংলাদেশে বা আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেখানে হয়তো পাঠাবে না, কিন্তু তৃতীয় একটি দেশে যে আপনাকে পাঠিয়ে দিতে পারে, এরকম একটি বিষয় আজকের আলোচনার যে বিষয়টি ছিল। আশা করি এর মধ্য দিয়ে আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন যে আমরা কি বলতে চেয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।